আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 1-এর মুনুয়াওয়া ছংব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। মুনুয়া অর্থ হচ্ছে সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য। তাহলে আমরা যদি একত্রে বলি মুনুয়াওয়া ছংব, সংস্কৃতি এবং তথ্য। ওকে, তার মানে আমরা এখানে কোরিয়ানদের কিছু সংস্কৃতি এবং তথ্য নিয়ে আলোচনা পাব। ঠিক আছে, আমরা যদি একটু নিচে স্ক্রল করে আসি, আমরা দেখতে পাই এখানে একটা হেডিং দেয়া আছে। আমরা ইতিমধ্যে অধ্যায় 1-এর অহুইগুলো পড়েছি। আমরা সেখানেও লক্ষ্য করেছি প্রতিটা অহুইয়ের উপরে একটা হেডিং দেয়া ছিল। প্রতিটা শব্দকোষের উপরেই একটা ছোট করে ওই শব্দকোষের সারসংক্ষেপ দেয়া ছিল। যেমন একটা শব্দকোষে আমরা পেলাম অনেকগুলো দেশের নাম, সেটার হেডিংটা ছিল নারা ইরুম, দেশের নাম। তাহলে আমরা দেশের নাম নারা ইরুম এটা পড়াতে আমরা বুঝে গেছি যে সেখানে অনেকগুলো দেশ নিয়ে আলোচনা করা হয়েছে, দেশের নাম নিয়ে কথা বলা হয়েছে। পরবর্তী শব্দকোষটা যখন আমরা পড়লাম, সেটার হেডিং ছিল জিগপ মিয়ং। জিগপ পেশা, মিয়ং নাম, জিগপ মিয়ং পেশার নাম। তাহলে আমরা সেটা পড়ার পরে বুঝতে পারলাম সেই শব্দকোষে পেশার নাম থাকবে অনেকগুলো। ঠিক তাই আমরা সেখানে অনেকগুলো পেশার নাম পাইছিলাম। যেমন গাড়ি চালক, রাঁধুনি, পুলিশ, এই ধরনের অনেকগুলো আমরা শব্দের অর্থ পেয়েছি সেখানে। ঠিক এখানেও একটা হেডিং আমরা দেখতে পাচ্ছি। হেডিংটা কি আছে? হানগুক, কোরিয়া, উই। অর্থ হচ্ছে র বা এর। এটা ক্ষেত্র বিশেষ, যেখানে র দিলে অর্থ সুন্দরভাবে মিলে যায় সেখানে র দিবে, যেখানে এর দিলে অর্থ সুন্দরভাবে মিলবে সেখানে এর দিবে। অর্থাৎ র দিলে যেখানে অর্থ মিলবে ক্ষেত্র বিশেষ, যেখানে এর দিলে অর্থ মিলবে সেখানে সেটাই ব্যবহার করতে হবে। এখানে আমরা র দিলে অর্থ সুন্দরভাবে মিলে যাবে, কারণ হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, আর উই অর্থ যদি আমরা র দেই তাহলে হানগুগুই, কোরিয়ার, কোরিয়া সাথে একটা র দিলে কোরিয়ার সুন্দরভাবে মিলে যায়। তাহলে আমরা এখানে একটা র দিলাম। হানগুগুই কোরিয়ার ইনসা, অভিবাদন, এজল, শিষ্টাচার। এখন আমি এটাকে ইয়ে না বলে এ কেন বললাম? কারণ কোরিয়ানরা ইয়েকে এও বলে আবার ইয়েও বলে। সাধারণত এই বলে তারা কি করে? তারা সরলতা পছন্দ করে। হানগুগুই ইনসে এজল, কোরিয়ার অভিবাদনের শিষ্টাচার। ওকে, তাহলে আমরা এই হেডিংটার মাধ্যমে বুঝতে পারলাম কোরিয়ানরা কিভাবে আরেকজনকে অভিবাদন করে। এই ধরনের এই সম্পর্কে নিচে আলোচনা করা হবে, শিষ্টাচার সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আমরা এই কথাটা এখানে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে 1 থেকে 60 অধ্যায়ে প্রতিটা অধ্যায়ে এইভাবেই প্রতিটা মুনুওয়া ছংবর আলাদা করে হেডিং থাকবে, আর হেডিং পড়লে আমরা বুঝতে পারবো যে ভিতরে কী নিয়ে আলোচনা করা হয়েছে। এটা শুধুমাত্র মুনুওয়া ছংব না, এটা অহুইতেও একইভাবে ব্যবহার হয়েছে। যেই হেডিংটা ছিল ওই হেডিংয়ের উপরে, হেডিংয়ের কথার উপরে ভিত্তি করেই নিচে আলোচনা করা হয়েছে, নিচে শব্দগুলো দেয়া হয়েছে। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যাই। আমরা প্রথমে এখানে দেখতে পাই হানগুক, কোরিয়া, এস থেকে। হানগুক এস, কোরিয়া থেকে। এখানে গিয়কটা কিন্তু ইয়ংয়ের স্থানে যাবে, অতএব এটা হানগুক এসো না হয়ে যাবে কি একত্রে হানগুক গেস। কোরিয়া থেকে বা কোরিয়াতে, নুন সাবজেক্ট পার্টিকেল, নুন সাবজেক্ট পার্টিকেল, হানগুক এসো নুন কোরিয়াতে। সাংথে মানে হচ্ছে প্রতিপক্ষ, অপরপক্ষ, অর্থাৎ আপনার সামনে যে আছে তাকে বোঝাচ্ছে আর কি এখানে। ঠিক আছে, হানগুক এসো নুন কোরিয়াতে সাংথে, প্রতিপক্ষের তারা অনুসারে, অপরপক্ষ অনুসারে, প্রতিপক্ষ অনুসারে। ইনসাহানুন অভিবাদন করার। আমরা জানি ইনসাহাদা অর্থ অভিবাদন করা। ইনসাহাদার দা বাদ হয়ে গেলে আর থাকে কি ইনসাহা, আর নুনটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। ইনসাহানুন অভিবাদন করার ফাংশিক পদ্ধতি, ই সাবজেক্ট পার্টিকেল, ফাংশিগি পদ্ধতি। থারুদা, থারুদা অর্থ আমরা জানি কি ভিন্ন, থারুদা অর্থ কি
ভিন্ন। এখানে দারুর পরে দাটা উঠে গেছে, যেহেতু এটা একটা ভার্ব, কোরিয়ান প্রতিটা ভার্বের শেষে একটা দা থাকে, দাটা প্রতিটা ভার্বের দা যখন বাক্যে ব্যবহার হয় শব্দটা তখন দাটা উঠে যায়। ঠিক এখানেও দারুদার দাটা উঠে গেছে, আর আছে কি দারু। এই যে নিচে একটা বিউপ দেখতে পাচ্ছি, এই যে বিউপটা, তারপরে হচ্ছে নিদা, বিউপ নিদা, এটা কোত্থেকে আসলো প্রশ্ন আসে, তাই না? এটা হচ্ছে বর্তমানকালের সাধু। আমরা যদি এটা না জানি তাহলে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎকালের চলিত এবং সাধুরীতি সম্পর্কে জেনে নেব ইনশাল্লাহ। তো এই যে বিউপ নিদা, এটাকে আমরা ম নিদা বলে ফেলি। কেন? কারণ ভাচ্ছিম বিউপের পরে নিউন আসলে বিউপটা তো ময়ের মতো উচ্চারণ হবে, তাহলে এটা কি বিউপ নিদা না পড়ে ম নিদা পড়তে পারি আমরা, তাই না? যেমন এখানে দারু আর মনিদা, দারুম নিদা ভিন্ন, মনিদাটা হচ্ছে বর্তমানকালের সাধু, দারুম নিদা ভিন্ন, বাংশিগি ধারুম নিদা পদ্ধতি ভিন্ন। ওকে, তাহলে এই লাইনটাতে আমরা কি পেলাম? হানগুগেসনুন কোরিয়া থেকে সাংথে তারা প্রতিপক্ষ অনুসারে ইনসাহানুন অভিবাদন করার বাংশিগি ধারুম নিদা পদ্ধতি ভিন্ন। ছাসিন ফোদা নিজের চেয়ে, ছাসিন অর্থ হচ্ছে নিজের, ফোদা চেয়ে। ঠিক আছে, এখানে ব্যাকরণ অর্থে ব্যবহার হয়েছে, ব্যাকরণ গ্রামাটিক্যাল টার্ম, ঠিক আছে। কিন্তু এই ভোদা অর্থ আবার কি? দেখা। যখন এটা দেখা অর্থে ব্যবহার হয় তখন এটা একটা শব্দের অর্থ, কিন্তু এটা এখন গ্রামাটিক্যাল টার্ম হিসেবে ব্যবহার হয়েছে, এটা তুলনা করার জন্য ব্যবহার হয়েছে, তুলনা করার জন্য, অর্থাৎ চেয়ে চেয়ে চেয়ে, এ চেয়েটা হচ্ছে কি তুলনা করার জন্য ব্যবহার হয়। যেমন অমুকের চেয়ে তমুক বড়, আক্কাস আলীর চেয়ে ঝাক্কাস আলী কি আরও ধনী, রহমত আলী চেয়ে কুদ্দুস আলী কি আরও গরিব। তো এই যে চেয়ে কথা দ্বারা কি দুইজনের মধ্যে পার্থক্য তৈরি করছি আমরা, তাই না? তুলনা করছি আমরা। তাহলে ঝাসিন ফোদা নিজের চেয়ে নাই অর্থ হচ্ছে বয়স, নাই বয়স, গাটা সাবজেক্ট পার্টিকেল, নাইগা বয়সে, মান বেশি, মান বেশি, গণা অথবা, মান গণা বেশি অথবা, জিউই পদবী, জিউই পদবী, মান গণা জিউই বেশি অথবা পদবীতে, গাটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, জিউইগা পদবীতে নোপ উঁচু, নোপ উঁচু, উন সাবজেক্ট পার্টিকেল, নফুন উঁচু, বেশি অথবা পদবীতে উঁচু, সারাম অর্থ হচ্ছে মানুষ, এগে অর্থ কে, এটা একটা ব্যাকরণ, এগে, ঠিক আছে। সম্মান জানিয়ে বলতে এগে ব্যবহার করা হয়, এটা গ্রামার। এত কিছু আমাদের বিশ্লেষণ বিচারের দরকার নাই, জাস্ট এটার অর্থ আমরা শিখব কি? কে। এগে অর্থ কি? কে। তাহলে সারাম এগে মানুষকে, নুন সাবজেক্ট পার্টিকেল, সারাম এগে নুন মানুষকে, আনিউং হাসেইয়ো হ্যালো, আনিউং হাসেইয়ো এটা হচ্ছে কি তাদের প্রথম দেখায় বলা একটা উক্তি। যেমন আমরা আসসালামু আলাইকুম বলি, বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্নভাবে অভিবাদন করে থাকে প্রথম সাক্ষাতে। তো কোরিয়ানদের প্রথম সাক্ষাতের অভিবাদনটা কি? আনিউং হাসেইয়ো। এটার অর্থ হাই ধরতে পারেন আপনি, হেলো বলতে পারেন, যাই বলেন না কেন যে কোনো একটা বললেই হবে। আনিউং হাসেইয়ো আমরা হেলো মনে করছি এটার অর্থ, আনিউং হাসেইয়ো হেলো। তো এছাড়াও নুন সাবজেক্ট পার্টিকেল, তো নুন এছাড়াও আনিয়ং হাসিম নিক্কা এটার অর্থ হেলো। তাহলে এটার অর্থ যদি হেলো হয়, এটার অর্থ হেলো হয়, এটার মধ্যে পার্থক্য কি? আনিয়ং হাসেইয়োটা হচ্ছে সাধারণার্থে, আর আনিয়ং হাসিম নিক্কাটা হচ্ছে সম্মানার্থে। আপনি কাউকে সাধারণভাবে কথা বলতে আনিয়ং হাসেইয়োটা ব্যবহার করবেন, আর কাউকে যখন আপনি অধিক সম্মান দিবেন তখন আপনি আনিয়ং হাসিম নিক্কাটা বলবেন। ওকে, রাগো বলে, মারামিয়, মারামিয়, মাল অর্থ হচ্ছে কথা, মারাদা কথা বলা, মারাদা অর্থ হচ্ছে কি কথা বলা। আর এই যে মিয়, মিয়টা একটা ব্যাকরণ, মিয়টা কি একটা ব্যাকরণ। এটা কি কী জন্য ব্যবহার করা হয়? এটা একাধিক ক্রিয়াকে একত্রিত করতে ব্যবহার করা হয়। আমরা আরেকটু সহজ করে যদি এটাকে বুঝতে চাই তাহলে আমরা এটার অর্থ দিতে পারি পাশাপাশি। এটার অর্থ কি দিতে পারি? পাশাপাশি। ওকে, আমরা পাশাপাশি দিয়ে দেখি যে অর্থ মিলে কি না। মারামিয় কথা বলার পাশাপাশি গোগেরুল ঘাড়। এই যে মিয়র জন্য আমরা একটা পাশাপাশি শব্দ যুক্ত করলাম। মারামিয় কথা বলার পাশাপাশি ঘোগেরুল ঘাড়, সুখী গণা, সুখী অর্থ হচ্ছে নত, সুখী অর্থ কি? নত, সুখী নত গণা অথবা, সুখী গণা নত অথবা হরি
কমর রুল অবজেক্ট পার্টিকেল হরি রুল কমর খুফিয় নত করে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে খুফাদা ঝুঁকানো খুফিয় ঝুঁকিয়ে ইনসা অভিবাদন হাদা অর্থ করা আর এই যে মনিদা বর্তমানকালের সাধু ইনসা হামনিদা অভিবাদন করে বর্তমানকালে যেহেতু শেষ হয়েছে এই জন্য আমরা বলতেছি কি অভিবাদন করে যদি ভবিষ্যৎকাল দিয়ে শেষ হইতো মনিদার জায়গায় এখানে যদি ভবিষ্যৎকাল থাকতো তাহলে হয়তো কি অভিবাদন করবে অতীতকাল হইতে অভিবাদন করেছে যেহেতু মনিদা আমরা জানি এটা বর্তমানকালের সাধুরীতি তাহলে এটা বর্তমানকালে শেষ হবে বাক্যটা ইনসাহাদা অভিবাদন করা ইনসাহামনিদা অভিবাদন করে কিভাবে অভিবাদন করে আনিয়ং হাসেইও অথবা আনিয়ং হাসিমনিক্কা রাগো বলে কথা বলার পাশাপাশি গাঁড়কে নত করে অথবা কোমরকে কি ঝুঁকিয়ে অভিবাদন করে তাই তো তারপরে কি বলছে ঘোগে ঘাড় খোগে রুল রুলটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল খোগে রুল ঘাড় সুগি নত ঘনা অথবা সুগি ঘনা নত অথবা হরি কোমর রুল অবজেক্ট পার্টিকেল হরি রুল কোমর খুফিনুন ঝুঁকানোর খসুন বিষয় খত অর্থ হচ্ছে বিষয় উনটা সাবজেক্ট পার্টিকেল খসুন বিষয় সাংথেবাং প্রতিপক্ষ অপরপক্ষ অর্থাৎ আপনার সামনে যে আছে সে তাকে বোঝাচ্ছে সাংথেবাং দ্বারা হ্যাঁ সাংথেবাংয়ে প্রতিপক্ষের দেহান সম্পর্কে জনগিয়ং মানে হচ্ছে সম্মান জনগিয়ং সম্মান উল অবজেক্ট পার্টিকেল জনগিয়ং উল সম্মান নাথা নেদা প্রকাশ করা নাথা নেদা প্রকাশ করা তাহলে এখানে আমরা পাচ্ছি কি নাথা নে দাটা কই গেল ওই যে দা উঠে যাবে বাক্যে ব্যবহার হইলে এখানেও দাটা উঠে গেছে নাথা নে প্রকাশ করে নুনটা হচ্ছে কি অবজেক্ট পার্টিকেল তাহলে নাথা নেদা প্রকাশ করা নাথা নে নুন প্রকাশ করে কি জ্যাসুস অঙ্গভঙ্গি এটা সম্মান প্রকাশ করার বা সম্মান প্রদর্শনের কি একটা জ্যাসুস অঙ্গভঙ্গি আর এমনিদা বর্তমানকালের সাধু বর্তমানকালে বাক্যটা শেষ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা একটু আবার প্রথম থেকে এখান থেকে পড়ে দেখি ঘাড় অথবা কোমর ঝুঁকিয়ে ঝুঁকানোর যে বিষয় খসুন বিষয়টি প্রতিপক্ষের সম্পর্কে কি সম্মান নাথানেদা প্রকাশ করার জ্যাসুস অঙ্গভঙ্গি ইমনিদা বাক্য শেষ করলো হানফিয়ন পক্ষান্তরে ছাসিনফোদা নিজের চেয়ে নাই বয়স গা তো সাবজেক্ট পার্টিকেল আমরা জানি ইতিমধ্যে তাই না নাই গা বয়সে অরি ছোট অরি ছোট অরিন ছোট তাই না আবার অরুণ বয়স্ক অরি ছোট গণা অথবা অরিগণা ছোট অথবা সিনহান ঘনিষ্ঠ কাছাকাছি খুবই আপনার কি আন্তরিক লোক কাছাকাছি লোক ঠিক আছে ঘনিষ্ঠ লোক সিনহান ঘনিষ্ঠ সারাম মানুষ এগে কে সারাম এগে মানুষকে নুন সাবজেক্ট পার্টিকেল সারাম এগে নুন মানুষকে আন্নিয়ং আন্নিয়ং অর্থ কি হ্যালো তাহলে আমরা একটু পার্থক্য কিভাবে করতে পারি আন্নিয়ং তুইতকারী ভাষা আন্নিয়ং হাসিম নিক্কা সম্মানজনক ভাষা আন্নিয়ং হাসেইও সাধারণ ভাষা ওকে আন্নিয়ং হ্যালো ইরাগো বলে তাহলে এখানে ইরাগ অর্থ বলে কেন আমরা তো এই যে খেয়াল করেন এইখানে আমরা পড়ছি কি রাগো রাগ অর্থ বলে তাহলে এখানে কেন ইরাগ অর্থ বলে হলো একটু খেয়াল করেন এখানে আনিয়ং হাসিম নিক্কার পরে এখানে কিন্তু এই শেষে কোনো ভাচ্ছিম নাই এই জন্য এখানে রাগও ব্যবহার হয়েছে কিন্তু এইখানে এই যে ইয়ং ভাচ্ছিম আছে ভাচ্ছিম থাকার কারণে ইরাগও ব্যবহার হয়েছে আমরা সবাই সাবজেক্ট পার্টিকেল অবজেক্ট পার্টিকেলগুলো পড়ছি না উন নুন ই ঘা উল রুল ভাচ্ছিম থাকলে উন ভাচ্ছিম না থাকলে নুন ভাচ্ছিম থাকলে ই ভাচ্ছিম না থাকলে গা তাই না ঠিক এখানেও ভাচ্ছিম থাকলে ইরাগো আর ভাচ্ছিম না থাকলে রাগো যেহেতু এখানে ভাচ্ছিম নাই এই জন্য রাগও ব্যবহার হয়েছে আর এই জায়গায় ভাচ্ছিম আছে এই জন্য এই যেখানে ইরাগো ব্যবহার হয়েছে অর্থ কিন্তু একই থাকবে ঠিক আছে তাহলে আনিয়ং ইরাগো আনিয়ং বলে মারামিয় কথা বলার পাশাপাশি এই যে মিয় ব্যাকরণ একটু আগে পড়লাম না দুটো ক্রিয়াকে একত্রিত করার জন্য বা একাধিক ক্রিয়াকে একত্রিত করার জন্য কি করে মিয় ব্যাকরণটা ইউজ করে ঠিক আছে তাহলে মারামিয় কথা বলার পাশাপাশি হান এক সোন হাত
হানসন এক হাত, উল অবজেক্ট পার্টিকেল, হানসন উল এক হাত, খাবি অবখে আলতোভাবে, খাবি অবখে আলতোভাবে, ঠিক আছে। দুলদা, দুলদা মানে হচ্ছে আলগানো, মানে উপরের দিকে ওঠানো আর কি। তাহলে খাবি অবগে দুল, আলতোভাবে আলগানো, গনা অথবা, আলগানো অথবা, হুন্দুলদা অর্থ হচ্ছে নাড়ানো, হুন্দুলদা অর্থ হচ্ছে কি নাড়ানো, এখানে দাটা উঠে গেছে, আছে কি হুন্দুল, ঠিক আছে। তাহলে নাড়ানো, হুন্দুর নাড়িয়ে, দুলগনা আলগিয়ে অথবা হুন্দুর নাড়িয়ে, ভানগা ওম খুশি হয়েছি বা খুশি, খুশি এখানে যেহেতু গ্রামাটিক্যাল টার্মটা ইউজ হয়েছে এই জন্য এটাকে আমরা বলব কি খুশি, খুশি। এখানে উম টার্মটা ইউজ হওয়ার কারণে এটাকে খুশি হওয়াটাকে আমরা বলতেছি কি খুশি। কেন? কারণ আমরা জানি, একটু খেয়াল করেন, ওকে, এই যে উমটা এটা হচ্ছে কি একটা গ্রামাটিক্যাল টার্ম। এটাকে বলে নাউন ফর্মিং সাফিক্স, নাউন ফর্মিং সাফিক্স, ঠিক আছে। এটা কি করে? এটা বিভিন্ন ক্রিয়া বা বিশেষণমূলকে নামবাচকে রূপান্তরিত করে, নাম অথবা কি ধারণা হিসেবে রূপান্তরিত করে থাকে আর কি, ঠিক আছে। তাহলে এই উমটার কাজ কি? এই উমটা কোনো ভার্বকে, কোনো ক্রিয়াকে নামে অথবা ধারণাতে রূপান্তর করে থাকে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, বানগাপ্তা মানে কি খুশি হওয়া, খুশি হওয়া, এখানে খুশিটা হচ্ছে কি, খুশিটা হচ্ছে একটা বিশেষণ, আর হওয়াটা কি একটা ভার্ব। তাহলে খুশি হওয়া এটা টোটালি একটা ভার্ব না, ক্রিয়া না। তো এই ক্রিয়াটাকে খুশি হওয়া, এই যে শেষে হওয়া ক্রিয়াটা আছে, এই উমের কারণে, শেষে যুক্ত হওয়ার কারণে এই ক্রিয়াটা বাদ হয়ে গিয়ে এটা জাস্ট খুশি হওয়া না হয়ে এটা জাস্ট হয়ে গেছে কি খুশি, এটা জাস্ট কি হয়ে গেছে খুশি। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, আমি লিখছি এখানে কি ঠিক আছে না, এই যে উল লিখতে যে উটা ব্যবহার হয়েছে, এখানে আমরা লিখতেও সে উটা ব্যবহার করছি, বাট এখানে যদি আমরা একটু স্পষ্টত খেয়াল করি, এখানে ওকে, এই যে এইখানে লিখতে কিন্তু উটা ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে কি রস্যা তাই তো, এই যে এটা, তাই তো। ওকে, তাহলে এটা কেন ব্যবহার করা হলো এটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? আমরা জানি ফানগাপ্তা, ফানগাপ্তা অর্থ কি খুশি হওয়া, তাই না? তাহলে ফানগাপ্তার এখানে দাটা বাদ হয়ে গেছে, ফানগাপ্তার কি হয়েছে, এইখানে ভানগাপ্তার দাটা বাদ হয়ে গেছে, তাই তো। ওকে, আমরা একটু জুম আউট করে নিই, দেন আমরা দেখব ইনশাল্লাহ। ওকে, তাহলে ভানগাপ্তা, এখানে ভানগাপ্তার দাটা বাদ হয়ে গেলে আর কি থাকার কথা, ফানগাপ, তাই না? তাহলে ভানগাপ যদি হয়, এখানে এই যে গিয়কের নিচে তো একটা বিয়োগ থাকা উচিত ছিল, ছিল নাকি? তো বিয়োগটা কোথায় গেল, ফানগাপের বিয়োগটা কোথায় গেল? এই বিয়োগ নিয়মিত অনিয়মিত ক্রিয়ার কারণে, বিয়োগ নিয়মিত অনিয়মিত ক্রিয়ার কারণে বিয়োগটা উঠে গিয়ে বিয়োগের বদলে এখানে হচ্ছে কি এই উটা ব্যবহার হয়েছে। এটা হয় কিন্তু আমরা দেখতে পাবো সামনে গেলে, মেফতা অর্থ হচ্ছে ঝাল, মেপতা, এই যে মেপ লিখতে হচ্ছে কি নিচে একটা বিয়োগ আছে, বিয়োগটা উঠে গিয়ে সেটা হয়ে যায় কি মে উ, ওই বিয়োগের বদলে একটা কি যুক্ত হয়, এখানেও ঠিক নিচের বিয়োগটা উঠে গিয়ে এখানে বিয়োগের বদলে একটা যুক্ত হয়েছে। তাহলে ভানগা ফানগা আর আমাদের ব্যাকরণটা আমরা কি দেখতে পাচ্ছিলাম, তাই তো, তো ওই যে উমের আর আর এখানে হচ্ছে কি ফানগা এই যে এই আর দুইটাকে কমন করে এখানে জাস্ট উটাকে রাখছে, ঠিক আছে। আর নিচের মিউমের জায়গায় ঠিকই আছে। তাহলে ভানগা খুশি, সাব অবজেক্ট পার্টিকেল, ভানগা খুশি, নাথানেদা প্রকাশ করা, নাথানেমনিদা প্রকাশ করে, মনিদাটা কি বর্তমানকালের, সাধু, নাথানেদা প্রকাশ করা, নাথানেমনিদা প্রকাশ করে, কি প্রকাশ করে, খুশি প্রকাশ করে, খুশি হওয়া প্রকাশ করে না, খুশি প্রকাশ করে। কারণ আমরা উমের দ্বারা আমরা কি খুশি হওয়া, ওই যে ক্রিয়াটাকে আমরা এখানে কি পরিবর্তন করে এখানে কি নাম হিসেবে নিয়ে আসছি, ঠিক আছে না? ওকে, আমরা আরেকটু সামনে যাই, আমরা আরেকটু সামনে গেলে দেখতে পাই আনিয়ং হাসেইয়ো সাধারণার্থে হেলো, আনিয়ং হাসিম নিক্কা সম্মানার্থে হেলো, আনিয়ং তুই তুকারি হেলো। ওকে,
তাহলে সাধারণার্থে হলো, সম্মানার্থে হলো, আর তুই তুকারি হলো উন সাবজেক্ট পার্টিকেল। ওকে, ইনসা অভিবাদন হাদা করা, ইনসা হাদা অভিবাদন করা, নুন কি? ওকে, ইতিমধ্যে আপনারা পেরে গেছেন, মাশাল্লাহ। তাহলে ইনসাহানুন অভিবাদন করার সিগান সময় এ অর্থ তে, এ অর্থ এ অর্থ তে। এটা কি? এটা একটা হচ্ছে কি পোস্ট পজিশনাল পার্টিকেল। এটা হচ্ছে কি একটা পোস্ট পজিশনাল ব্যাকরণ, গ্রামাটিক্যাল টার্ম, ঠিক আছে? তো এটার অর্থ আমরা এ দিতে পারি, এটার অর্থ আমরা তে দিতে পারি, ইভেন এটার আরও বিভিন্ন অর্থ কি আমরা বুঝাইতে পারি। এটা যেমন লক্ষ্য নির্দেশ করতে ব্যবহার করা হয়, হ্যাঁ, স্থান অবস্থানকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা এর অর্থ এ তে আপাতত শিখে নেই, যেটার অর্থ এটার অর্থ তে। ক্ষেত্র বিশেষ কোথায় এ ব্যবহার করতে হবে, কোথায় তে ব্যবহার করতে হবে, সেটা আমরা বাক্যের উপরে ডিপেন্ড করে বুঝে নেব ইনশাল্লাহ। তাহলে এখানে সিগান সময়, সিগানে সময়ে, এই যে 29 সাথে একটা এ কার্ড দিয়ে দিলাম এর জন্যে। সিগানে সময়ে সাঙ্গুয়ান অপসি নির্বিশেষে, এখানে সাঙ্গুয়ান অপ্তা দাবাদুলার থাকে সাঙ্গুয়ান অপ, এটা হচ্ছে কি সাবজেক্ট পার্টিকেল, সাঙ্গুয়ান অপসি নির্বিশেষে আছিম সকাল, ছমসিম থুপুর, ছনিয়ক সন্ধ্যা, অঞ্জিদুঞ্জি যে কোনো সময়, সাইয়ং অর্থ হচ্ছে ব্যবহার, সাইয়ং হাদা ব্যবহার করা। তাহলে দাবাধুলার থাকে কি সাইয়ং হা ব্যবহার করা। তাহলে আমাদের প্রশ্ন আসেই যে এখানে এই যে রিউল সু ইসুম নিদা, এটা কোত্থেকে আসলো, তাই না? এখানে দুইটা ব্যাকরণ যুক্ত হয়েছে, রিউল সু ইত। রিউল সুইত এতটুকুর অর্থ আমরা শিখব তে পারা যায়। রিউল সুইত এতটুকুর অর্থ কি পড়বো আমরা? তে পারা যায়। এটা ছিল রিউল সু ইত্তা, দাটা বাদ হয়ে গেছে কারণ এটা বাক্যে ব্যবহার হয়েছে। তো রিউল সু ইত্তাটা দাটা বাদ হয়ে গেল, আর থাকে কি রিউল সু ইত। রিউল সু ইত অর্থ আমরা পড়বো তে পারা যায়, ঠিক আছে? আর এই যে সুমনিদা, এটা বর্তমানকালের সাধু, তাই না? তাহলে রিউল সু ইসুমনিদা তে পারা যায়, বর্তমানকালে যেহেতু, যদি ভবিষ্যৎ হইতো তাহলে তে পারা যাবে, অতীত হইলে তে পারা গিয়েছে। তাহলে রিউল সু ইসুমনিদা তে পারা যায়। তাহলে কি তে পারা যায়? সাইয়ং হাদা ব্যবহার করা তে পারা যায়, সাইয়ং হালসু ইসুমনিদা ব্যবহার করতে পারা যায়, তাই না? তাহলে আমরা এটার অর্থ যদি তে পারা যায় দেই, তাহলে আমাদের বাক্য মিলে যাবে। ওকে, যেটার যে অর্থটা দিব সেটাই মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ, আর কিছুর প্রয়োজন হবে না। তাহলে সাইয়ং অর্থ ব্যবহার করা, সাইয়ং হাদা ব্যবহার করা, সাইয়ং হালসু ইসুমনিদা ব্যবহার করতে পারা যায়, ঠিক আছে? তাহলে এই লাইনটা আমরা আবার একটু দেখি, এখানে কি বললো? আনিয়ং হাসে ইয়ো সাধারণভাবে হেলো, সম্মানভাবে হেলো, তুই তুকারির হেলো উন সাবজেক্ট পার্টিকেল ইন সাহানুন অভিবাদন করার সিগানে সময়ে সাঙ্গুয়ান অপসি নির্বিশেষে সকাল, দুপুর, ঝনিয়ক, সন্ধ্যা, যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এগুলাই হাই হ্যালো বলার জন্যে, আন্নিয়ং হাসেইও, আন্নিয়ং হাসিমনিকা, আন্নিয়ং বলার জন্যে নির্দিষ্ট কোনো সময় নেই যে আপনি সকালেই খাইতে পারবেন, রাতে খাইতে পারবেন না। ওষুধটা আপনার সকালেরই এমন না, এটা যেই কোনো সময় আপনি বলতে পারবেন। ওকে, আমরা নিচে যাই, কি বলছি সেখানে আমরা একটু দেখি। খোংজক অর্থ হচ্ছে ফর্মাল। খোংজগিন ফর্মাল, সাংহুয়াং পরিস্থিতি, এসো থেকে নুন সাবজেক্ট পার্টিকেল, খোংজগিন সাংহুয়াং এসো নুন ফর্মাল পরিস্থিতি থেকে ছুরো সাধারণত আকসু হ্যান্ডশেক রুল অবজেক্ট পার্টিকেল, আকসু রুল হ্যান্ডশেক, হামিয় করার পাশাপাশি, যে মিয় গ্রামার আবার পেলাম, হামিয় করার পাশাপাশি, ইনসা অভিবাদন হাদা করা, আর মনিদা বর্তমানকালের সাধু, ইনসা হামনিদা অভিবাদন করে, দামান তবে অথবা কিন্তু, দামান তবে কিন্তু, ছাসিন নিজের ফোদা চেয়ে, ছাসিন ফোদা নিজের চেয়ে, নাই বয়সে গা পার্টিকেল, নাই গা বয়সে হুয়োলসিন অনেকটা, মান বেশি, বয়সে অনেকটা বেশি, ঘনা অথবা ছিউই পদবী গা পার্টিকেল, ছিউই গা পদবীতে নোপ উঁচু, নোপ অর্থ কি? উঁচু। তাহলে নফুন উঁচু, সারাম মানুষ, এগে অর্থ কি বললাম, এটা একটা ব্যাকরণ, এটার অর্থ কি? কে। সারাম এগে লোককে বা মানুষকে, ইনসা অভিবাদন হাদা করা, ইনসা হাদা অভিবাদন করা। তাহলে এই যে নিচে রিউল
সাথে আছে তে, সাংদিগুতের উচ্চারণ ত, তাহলে সাংদিগুতের তে, রিউল তে। এই রিউলতের অর্থ কি? এটা একটা গ্রামার, এটার অর্থ আমরা শিখে নিব জাস্ট সময়ে। এটা সময়কে নির্দেশ করে, তাহলে এটার অর্থ আমরা জাস্ট যদি সময় শিখে নেই তাহলেই হয়ে যাবে। ইনসাহালতে, অভিবাদন করার সময়ে, নুন সাবজেক্ট পার্টিকেল, ইনসাহালতে নুন, অভিবাদন করার সময়ে, ওইনসুন বাম হাত, অভিবাদন করার সময়ে বাম হাত, উরো, উরো একটা ব্যাকরণ, এটার অর্থ দিয়ে বা দিকে। যখন কোনো স্থানকে নির্দেশ করবে তখন এটা হবে দিকে, যখন কোনো বস্তুকে নির্দেশ করবে তখন এটা হবে দিয়ে। যেমন এখানে ও সোন, সোন হাত, ওইন সোন বাম হাত, এটা কিন্তু কোনো স্থান না ভাই, এটা একটা বস্তু, তাই না? নিজের হাত, তাই না? তো হাত দিয়ে ভাত খাই, হাত দিয়ে, হাত দিয়ে কী খাই? ভাত খাই। আর বাজারের দিকে যাই, তাহলে স্থান হলে দিকে, নানার বাড়ির দিকে যাই, শ্বশুর বাড়ির দিকে যাই, যখন স্থান হবে তখন দিকে, দোকানের দিকে যাই, তাই না? স্থান হলে দিকে। আর হাত দিয়ে ভাত খাই, মোবাইল দিয়ে কাজ করি, মোবাইল দিয়ে সহজ একাডেমিতে ক্লাস করি, তাই না? তো বস্তু হলে দিয়ে আর স্থান হলে দিকে। উড়ো, 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 উড়ো অর্থ কি? উড়ো অর্থ দিয়েও আবার উড়ো অর্থ দিকেও। এটা ক্ষেত্র বিশেষ, যখন স্থানবাচক তখন দিয়ে, যখন হচ্ছে বস্তুবাচক তখন দিয়ে, স্থান হলে দিকে, বস্তু হলে দিয়ে। ওকে, এটা মাথায় রাখবেন, এটা খুব বেশি ব্যবহার হবে। অরুণ ডান ফাল বাহু, অরুণ ফাল ডান বাহু, ইনা অথবা, অরুণ ফারিনা ডান বাহু অথবা, অরুণ ডান শোন হাত, অরুণ শোন ডান হাত, উল অবজেক্ট পার্টিকেল, অরুণ শোনুল ডান হাত, বাচ্ছি, বাচ্ছি অর্থ হচ্ছে কি? ধরা, ভাচ্ছি গো অর্থ হচ্ছে কি? ধরে রাখা। বাচ্ছি, বাচ্ছিদা মূল ওয়ার্ড ছিল কি? বাচ্ছিদা অর্থ হচ্ছে কি? ধরে রাখা। মূল ওয়ার্ড ছিল কি? বাচ্ছিদা, ধরে রাখা। ঠিক আছে, তাহলে দাটা বাদ হয়ে গেল, আর থাকে কি? বাচ্ছি। আর গো, গোটা হচ্ছে কি? একটা কানেক্টিং পার্টিকেল, গোটা একটা কানেক্টিং পার্টিকেল। এটা কি? গ্রামাটিক্যাল একটা টার্ম, এটা কি? কানেক্ট করার জন্যে, ইয়ন গিয়রাদা, একত্রিত করার জন্য কি ব্যবহার করা হয় দুটো শব্দকে। ঠিক আছে, তাহলে বাচ্ছিদা অর্থ হচ্ছে ধরা, আর গো কেন ব্যবহার করা হয়েছে? এই যে এটার সাথে একত্রিত করার জন্য, কানেক্ট করার জন্য দুটো শব্দকে। ঠিক আছে, তাহলে বাচ্ছি গো ধরে, আকসু হ্যান্ডশেক, রুল অবজেক্ট পার্টিকেল, আকসু রুল, হ্যান্ডশেক, হাদা করা, নুন সাবজেক্ট পার্টিকেল, হানুন করার, খত বিষয়, ই কি বলেন তো? ওকে, আপনারা জানেন মাশাল্লাহ। খসি বিষয়টি, খতর্থ বিষয়, ই পার্টিকেল, খসি বিষয়টি, এউই, এউই শিষ্টাচার, এউই শিষ্টাচার, ইমনিদা বাক্য শেষ করতে ব্যবহার হয়েছে, বর্তমানকালের সাধু, এউই ইমনিদা শিষ্টাচার। ঠিক আছে, তাহলে আমাদের মুনুয়াটা এখানে শেষ। আমরা প্রথম থেকে এই মুনুয়াতে সাধারণত কী নিয়ে আলোচনা করা হয়েছে, মুনুয়াতে কি বলল, আমরা এটি একটু সহজভাবে দেখে নিব, বা একটু কথার সারমর্মগুলো হচ্ছে কি শুনে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি পুরোটা বাংলাতে বলি, আপনারা হচ্ছে কি শুনবেন। ওকে, আমি একটু ইরেজ করে নেই, তাহলে পরবর্তীতে আবার মার্ক করতে সুবিধা হবে। ওকে, এখানে কি বলল? এখানে বলতেছি কি, কোরিয়াতে আপনার সামনে যে আছে সেই ব্যক্তি অনুসারে আপনার অভিবাদন করার পদ্ধতিটা ভিন্ন হবে। ঠিক আছে, সাধারণত যদি আপনার চেয়ে মানুষটা বড় হয় বা তার পদবি আপনার থেকে অনেক উঁচু হয়, ঠিক আছে, যদি আপনি হচ্ছেন একজন কর্মী, ব্যাংকের সাধারণ এমপ্লয়ি, সে একজন ম্যানেজার, তাহলে সে আপনার পদবি থেকে অনেক উঁচু না? তো আপনার যদি কি হয়, বয়সে অনেক বড় হয় অথবা পদবিতে অনেক উঁচু হয়, এই ধরনের লোকেদেরকে আপনি আনিয়ং হাসেইও অথবা আনিয়ং হাসিমনিক্কা বলে আপনার যে ঘাড় সেটাকে একটু নিচু করে, অথবা কোমর যেটা সেটাকে একটু বাঁকিয়ে ঝুঁকিয়ে আপনি কি করবেন? তাদেরকে ইনসা করবেন, অভিবাদন করবেন। ঠিক আছে, আপনি ঘাড় নত করবেন অথবা এই যে বাঁকা করবেন কোমরটাকে, এই বিষয়টা কি অপর পক্ষকে সম্মান প্রদর্শন করে। এটা অপর পক্ষকে, আপনি যাকে করতেছেন তাকে আপনি এই যে অঙ্গভঙ্গিটা, এই যে অঙ্গভঙ্গিটা, এর মাধ্যমে আপনি তাকে সম্মান জানাচ্ছেন। এটা একটা সম্মান জানানোর অঙ্গভঙ্গি। এই যে ঘাড়টা নত করা, এই যে কোমরটা নিচু করা, এটা কি? এটা একটা সম্মান জানানোর অঙ্গভঙ্গি। কাকে? আপনার সামনে যে আছে, যার জন্য এটা করছেন তাকে। ক্লিয়ার? তারপরে বলতেছে কি, পক্ষান্তরে যদি আপনার চেয়ে ছোট হয় অথবা আপনার খুবই ঘনিষ্ঠ হয়,
তাকে আপনি আন্নিয়ং হাসেই অথবা হাসিমনিক্কা বলতে হবে না, ঠিক আছে? আপনার কোমরও বাঁকা করতে হবে না, আপনার মাথাও ঘাড়ও বাঁকা করতে হবে না। আপনি জাস্ট তাকে কি একটা হাত আলগিয়ে একটু উপরের দিকে উঠিয়ে অথবা আলতোভাবে নাড়িয়ে তাকে জাস্ট আন্নিয়ং বললেই হবে। তাকে কী করলে হবে? আন্নিয়ং বললেই হবে। এই যে খেয়াল করেন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই যে এই চিত্রটাতে আমরা তাকাইলে দেখতে পাচ্ছি এই লোক একটা হাত তুলছে, এই লোক একটা হাত তুলছে, দুইজনে আন্নিয়ং বলছে। তার মানে কি এরা ঘনিষ্ঠ, একে অপরের ঘনিষ্ঠ, দুইজনই কি সমবয়সী। আর একটু উপরের দিকে তাকাইলে দেখতে পারি কি ওনারা হচ্ছে কি একজনের থেকে কি এনের থেকে বয়সে বড়, ইনি ওনার থেকে বয়সে বড়, আর এ ছোট অথবা এনার থেকে উনি বয়স পদবিতে অনেক উঁচু। এই জন্য এ কী করতেছে, এই যে মাথাটা নত করছে আন্নিয়ং হাসিমনিক্কা বা আন্নিয়ং হাসেইও বলতেছে, ঠিক আছে? ওকে, তাহলে এই লাইনটা আমাদের ক্লিয়ার, তাই না? যদি আপনার সমবয়সী হয় তাহলে আপনি কি ঘাড় বা কোমর নত করতে হবে না, আপনি জাস্ট হাতটাকে হালকা আলতোভাবে আলগায়ে হালকা নাড়িয়ে আন্নিয়ং বললেই হয়ে যাবে। আর এই যে আন্নিয়ং বলবেন, আপনি তাকে হচ্ছে কি হাতটা নাড়াবেন, এটার মাধ্যমে আপনি যে তাকে দেখে খুশি হয়েছেন বা প্রথম থেকে আপনি যে খুশি এটা প্রকাশ করতেছেন, আপনি তার প্রতি সন্তুষ্ট, আপনি খুশি তার সাথে দেখা হয়ে, এটা প্রকাশ করতেছেন আপনি এই অঙ্গভঙ্গির মাধ্যমে। তারপরে কি বলতেছে কি আন্নিয়ং হাসেইও, আন্নিয়ং হাসিমনিক্কা আর আন্নিয়ং, এই যে তিনটা অভিবাদন, এটা কি আপনি সকালে করতে হবে বা দুপুরে করতে হবে বা বিকালে করতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। যখনই আপনার সাথে কারোর সাথে দেখা হবে তখনই আপনি কি এটা ব্যবহার করতে পারবেন, এইভাবে অভিবাদন করতে পারবেন। এটার জন্য আলাদা কোনো কি টাইম ধরা বাঁধা নেই। সাংগোয়ান অপসি নির্বিশেষে সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময় সাইয়ং হালসুইসুম নিতে ব্যবহার করতে পারা যায়, তাই না? ওকে, পরবর্তীতে কি বলতেছে, খোয়ান জগিন সাংহুয়াং এস, ফর্মাল পরিবেশে ফর্মাল পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশেক করার পাশাপাশি কী করে, অভিবাদন করে। তারা কি করে, এই যে ঠিক এইভাবে হালকা ঝুঁকে কি করে, হ্যান্ডশেক করে। এই যে এখানে খেয়াল করেন হালকা ঝুঁকে হ্যান্ডশেক করতেছে তারা, এটা ফর্মাল পরিস্থিতিতে করে থাকে, ঠিক আছে? সব সময় না। তারপরে কি বলতেছে কিন্তু যদি আপনার চেয়ে অনেক বড় হয় বা আপনার চেয়ে পদবিতে অনেক উঁচু হয়ে যায় তখন কিন্তু আপনি হ্যান্ডশেক করলেই হবে না, শুধু আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার বাম যে হাতটা আছে সেটাকে ডান হাতের দিকে অথবা ডান বাহুর দিকে নিয়ে গিয়ে ধরে তারপরে কি করতে হবে, অভিবাদনটা করতে হবে। যদিও বা সেই চিত্রটা এখানে দেয়া নাই, বাম হাতটারে কি করতে হবে, এই পাশে এই যে বাহুটারে ধরতে হবে, এই যে এইভাবে এনে হাতটারে এই বাহুটারে ধরতে হবে, অথবা এই হাতটারে এইখানে ধরে তারপর হচ্ছে কি করতে হবে, আকসু হ্যান্ডশেকটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কারোর সাথে হচ্ছে কি একটু সম্মানী কারোর সাথে যখন হ্যান্ডশেক করতে যাই তখন বাম হাতটার দিয়ে হচ্ছে ডান হাতটারে ধরি না, সেটাই বলতেছে এখানে। ডান হাত অথবা ডান বাহুটাকে ধরে দেন হচ্ছে কি করতে হবে, আকসু করতে হবে। যদি আপনার থেকে কি বয়সে ফর্মাল পরিবেশ কিন্তু আপনার থেকে বয়স অনেক বড়, সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে। এটা করার বিষয়টি কি, ওই শিষ্টাচার, এটা শিষ্টাচার, এটা হচ্ছে ভদ্রতা। আপনি যদি না করেন এটা তাহলে এটা ভদ্রতা হবে না। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের থেহোয়া অহিগুলো আলাদা একটা ভিডিওতে আর মুনুয়া ওয়াজহংবুগুলো আলাদা একটা ভিডিওতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে, আপনাদের কোচিংয়ের ভাই ব্রাদারদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়।